দাদাজানের সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। একদিন আমি আর আমার ক্লাস ফ্রেন্ডদের নিয়ে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরতে বেরিয়েছিলাম। আমার ক্লাস ফ্রেন্ডের মধ্যে আমরা 3জন মেয়ে আর 2জন ছেলে ছিলাম। তো আমরা ঘুরতে গিয়েছিলাম পার্কে। গিয়ে আমরা সবাই মিলে ঠিক করলাম একটা খেলা খেলব, যা বলবে তাই করতে হবে। মানে ট্রুথ ডেয়ার, কিন্তু ট্রুথ ছিল না। প্রথম দানেই আমার পালা, আর আমার পালাতেই এমন একটা ডেয়ার দিল, সেটা আর কি বলবো। মোহনা বেগম। আতিয়া গালে হাত দিয়ে বলল, কেন দাদিজান, কি ডেয়ার দিয়েছিল তোমাকে? মিসেস মোহনা, আমার ডেয়ার দিয়েছিল, একটা ছেলেকে গিয়ে প্রপোজ করতে হবে, আর বলা যাবে না যে এটা ডেয়ার। আমি মানলাম তাদের ডেয়ার, এইবার আমাকে দেখিয়ে দিল কাকে প্রপোজ করতে হবে। আমি সামনে তাকিয়ে দেখি একটা ছেলে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছে। আমি এইবার আমার বন্ধুদের থেকে একটা লাল গোলাপ নিয়ে তাদের কাছে গেলাম, তারপর ওই ছেলেটার সামনে ফুলটা ধরে বললাম, আই লাভ ইউ, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আতিয়া উত্তেজিত হয়ে বলল, তারপর তারপর কি হলো দাদিজান? ছেলেটা কি বলল? মিসেস মোহনা মুচকি হেসে, ছেলেটা আমার এমন প্রস্তাবে হতভম্ব হয়ে গেল। হয়তো বুঝতেই পারেনি কি হচ্ছে। আমিও কিছু বললাম না, কারণ আমাকে বলা হয়েছিল যে কোনোমতেই বলা যাবে না এটা ডেয়ার। আমি আর ওই ছেলে 2 মিনিট যাবৎ চুপ ছিলাম। তারপর হুট করে ছেলেটি বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আসলে আমি বলতে পারিনি, যদি তুমি রিজেক্ট করো আমি সহ্য করতে পারবো না। তাই কিছু বলিনি, শুধু তোমার পিছু পিছু ঘুরতাম, ভাবতাম কোনোদিন তুমি এসে আমাকে বলবে, বা সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। আর আজ আমার স্বপ্ন পূরণ হল। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমার অর্ধাঙ্গিনী হবে? আমার সুখ দুঃখের সাথী হবে? বুড়ো বয়সে একসাথে বসে গল্প করার সঙ্গী হবে? আমি তো একদম হা হয়ে গিয়েছিলাম। মানে আমি এসেছিলাম ডেয়ার হিসেবে প্রপোজ করতে, আর সে আমাকে বিয়ের প্রস্তাব দিল। সেই দিন আমি কোন কথা না বলে সোজা চলে গিয়েছিলাম। আতিয়া, তারপর কি হলো? মিসেস মোহনা, তারপর সেই ছেলে তার পরিবার নিয়ে আমার বাসায় আসে, এসে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। ছেলে ভালো, বিজনেস করে, ব্যাকগ্রাউন্ডও ভালো, তাই আমার বাবা রাজি হয়ে যান। তারপর বিয়ে হয়ে গেল তোমার দাদাজানের সাথে। আতিয়া, ওএমজি, তার মানে দাদাজান তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসত। উফ্ফো দাদিজান, আমার দাদাজান দেখেছ কত ভালোবাসে তোমায়, প্রপোজ করতেও ভয় পেয়েছিল, যদি তুমি রিজেক্ট করো সেই ভয়। মিসেস মোহনা, হুম, এটা ঠিক। তোর দাদাজান আমাকে এখনও ভয় পায়। আতিয়া, হুম, এই মেয়ে, এইসব কি? আতিয়া কারো কণ্ঠস্বর শুনে পিছনে ঘুরল। দেখল, আবরার রুমের দরজায় দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আবরার রুমে এসে দেখে আতিয়া চুল ছেড়ে দিয়ে বেডের কাছে কি যেন করছে। সেই জন্যই আবরার প্রশ্ন করল, কিন্তু আতিয়া যখন সামনে ঘুরল, তাকে দেখে আবরারের গরম লাগতে শুরু করল। এই শীতের মধ্যেও যেন ঘেমে যাচ্ছে। আতিয়া পরে আছে আবরারের সাদা শার্ট, যা হাঁটু পর্যন্ত চলে এসেছে। ট্রাউজার পরেনি, শার্ট জড়িয়ে আছে, আর উপরের 2টা বোতাম খোলা, যার দরুন তার মেয়েলি অবয়ব আবরারের পুরুষসত্তাকে জাগিয়ে তুলছে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে আবরারের। সে দরজা বন্ধ করে আতিয়ার কাছে গেল, কোমরের ভাঁজে হাত দিয়ে কাছে টেনে নিল। আতিয়া হুমড়ি খেয়ে আবরারের বুকে পড়ল, চোখে চোখ রাখল, আর আজ প্রথমবার আবরারের চোখে ঠান্ডা শীতল দৃষ্টি দেখল, যেখানে অনেক রহস্য লুকানো। আবরার, আমাকে সিডিউস করছিস? তোর এই মাতাল করা রূপ দেখিয়ে? আতিয়া, আপনাকে সিডিউস করার আমার কোন ইচ্ছা নেই। আর আপনার তো মেয়েতে অ্যালার্জি, তাহলে আমার রূপ দেখে মাতাল হবেন কেন? আবরার, আমাকে এই রূপ দেখিয়ে উন্মাদ বানিয়ে 13 উত্তর দিচ্ছিস? আতিয়া, উহুম, মোটেও না। আপনি কি আমার এই রূপ দেখে কন্ট্রোল হারাচ্ছেন নাকি? আবরার থমকে গিয়ে রাগ নিয়ে বলল, তোর মতো মেয়েকে দেখে এই আবরার ফাহাদ কন্ট্রোল হারাবে এটা দিবা স্বপ্নই থাকবে, বাস্তবে হবে না। আর তুই আমার শার্ট পরেছিস কেন? তোকে আমার জিনিসে হাত দেওয়ার সাহস দিয়েছে কে? কি হলো, উত্তর দিবি? শেষের কথা আবরার এত জোরে বলায় আতিয়া কেঁপে উঠল। সে তোতলাতে তোতলাতে, সো, লে, আসলে। আবরার চিৎকার করে, ওয়াট আসলে? আসলে এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা, আর কোনোদিন যেন আমার রুমের আশেপাশে না দেখি। আউট, ড্যাশ ড্যাশ ড্যাশ। সেদিনের পরে কেটে গেল 2 দিন। এই 2 দিনে আতিয়া জ্বরে কোন হুঁশ জ্ঞান ছিল না। আজ একটু সুস্থ লাগছে,
তবুও বেডে শুয়ে আছে। শরীর খুব দুর্বল, উঠতে পারছে না। সেই দিন আবরার রুম থেকে বের করে দেওয়ার পরে অতিরিক্ত কান্না আর শীতের জন্য আতিয়া জ্ঞান হারিয়ে পড়েছিল। সারা রাত ওইভাবে পড়েছিল। ফজরের আজান দিলে মিসেস মোহনা নামাজ পড়ে নিচে নামছিলেন নাস্তা করার জন্য। পথিমধ্যে আবরারের রুমের সামনে তাকিয়ে দেখেন আতিয়া জোরসড় হয়ে শুয়ে আছে। এটা দেখে আতকে উঠলেন মিসেস মোহনা। দৌড়ে আতিয়ার কাছে গিয়ে ডাকতে গেলেন, তখনই বুঝলেন আতিয়ার সারা শরীর ঠান্ডায় নীল হয়ে গেছে আর জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিনি কান্না করে ডাকতে লাগলেন, কিন্তু আতিয়া উঠছে না দেখে এবার চিৎকার করে ডাকলেন, আতিয়া দাদুমনি। চিৎকার শুনে মিস্টার নাফিস রুম থেকে বেরিয়ে এলেন। দেখলেন তার স্ত্রী আতিয়াকে জড়িয়ে ধরে মেঝেতে বসে কান্না করছে, আর তিনি আতিয়ার কপালে হাত দিয়ে তাপ চেক করছেন। আওয়াজে আবরারও দরজা খুলে বাইরে তাকাল। দেখল দাদি আতিয়াকে কোলে নিয়ে কান্না করছে, দাদা আতিয়ার যত্ন নিচ্ছে। আবরার বিরক্ত স্বরে বলল, কি হচ্ছে এখানে? মিসেস মোহনা চোখ মুছে, দাদু ভাই, এইসব কি করে হলো? আতিয়া রুমের বাইরে কি করছিল? আবরার, আমি কি করে জানব ও এখানে কি করছিল? মিসেস মোহনা, রুমে তো তুই ছিলি, তাহলে? আবরার কথা কেটে বলল, আমি বের করে দিয়েছি ওকে আমার রুম থেকে। আর কোনোদিন যেন ও আমার রুমে আসে না, এটা ভালোভাবে বলে দিবে। আর নাটক শেষ হলে এখান থেকে যেতে পারো, আমার ঘুম লাগছে। এই বলে আবরার দরজা জোরে বন্ধ করে দিল। মিসেস মোহনা আর মিস্টার নাফিস একে অপরের দিকে তাকালেন, কিছু বললেন না। তারপর মিস্টার নাফিস আতিয়াকে কোলে নিয়ে অন্য এক রুমে গেলেন, যা আবরারের রুম থেকে 3 রুম পড়ে। আতিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তার ডাকা হল। ডাক্তার এসে চেক আপ করে জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দিলেন আর জলপট্টি দিতে বললেন। ডাক্তার চলে গেলে মিসেস মোহনা আতিয়ার মাথার কাছে বসে কান্না করতে করতে জলপট্টি দিতে লাগলেন। 2 দিন বেহুশ থাকার পরে আজ জ্ঞান ফিরল আতিয়ার। এই 2 দিনে আবরার একবারের জন্যও দেখতে আসেনি। আতিয়াও কারো কাছে আবরারের কথা জিজ্ঞেস করেনি। ড্যাশ ড্যাশ ড্যাশ। আতিয়া বিছানায় চুপচাপ হেলান দিয়ে বসে আছে। জানালা দিয়ে বাইরের তিমিরে ঢাকা রাতের আধারে গোল চাঁদটাকে দেখছে। এখন রাত সকাল 9:55। মিসেস মোহনা এতক্ষণ পাশে বসেছিল, এখন খাবার আনতে বেরিয়েছেন। হঠাৎ রুমে কেউ এসে দরজা জোরে লাগাল। আতিয়া চমকে উঠে তাকালো, আবরার দাঁড়িয়ে আছে। ভীষণ অগোছালো চেহারা, চোখ লাল, চুল এলোমেলো, শার্টের কয়েকটা বোতাম খোলা, টাই ঢিলা, গায়ের কোট হাতে। সে ধীরে ধীরে আতিয়ার কাছে এসে কোট বিছানায় ছুঁড়ে মারল। আতিয়া চুপচাপ বসে রইল, কথা বলার ইচ্ছা নেই। আবরার আতিয়ার 2 পাশে হাত রেখে ঝুঁকে এল। এত কাছে যে 2 জনের গরম নিঃশ্বাস একে অপরের মুখে পড়ছে। আবরারের গরম নিঃশ্বাস মুখে লাগতেই আতিয়া চোখ বন্ধ করে নিল। আবরার ভ্রু কুঁচকে হিসহিসিয়ে বলল, আমাকে ইগনোর করছিস? আবরারের প্রশ্নের উত্তর আতিয়ার দিতে ইচ্ছা করছে না। এক প্রকার আতিয়া কোনভাবেই আবরারের সাথে কথা বলতে চাচ্ছে না। তাই সে এইবার আবরারের থেকে মুখ ঘুরিয়ে নিল, যার জন্য আবরার রেগে গেল। সে এইবার আতিয়ার গাল চেপে ধরল, এত জোরে চেপে ধরছে যেন এক্ষুনি গাল খুলে হাতে চলে আসবে। আতিয়ার প্রচণ্ড ব্যথা করছে, তবুও সে কোন কথা বলছে না, নীরবে চোখের পানি ফেলছে। আতিয়ার চোখের পানি আবরারের রাগে ঘি ঢালার মতো ছিল। সে আরও জোরে আতিয়ার গাল চেপে ধরে রাগে গোজগোজ করতে করতে বলল, তোর সাহস কত? তুই আবরার ফাহাদকে ইগনোর করছিস? হ্যাঁ, খুব তেজ তোর এই রূপ যৌবনে, তাই না? কত নাগরকে দিয়ে নিজের জ্বালা মিটিয়েছিস। হ্যাঁ, ছি, ভাবতেও আমার লজ্জা লাগছে তোর মতো মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে, গায়ে পড়া ইডিয়ট মেয়ে একটা, ছি। আবরারের থেকে নিজের ক্যারেক্টার নিয়ে এত এত খারাপ কথা শোনার পরও আতিয়া কিছু বলল না। শুধু চুপচাপ নীরবে চোখের পানি ফেলতে লাগল। এইদিকে আতিয়া এখনও নীরব আছে, কোন কথা বলছে না। এটা দেখে আবরার ভ্রু কুঁচকে বলল, কি হলো, কথা বলছিস না কেন? মুখে কি কুলু পেটে আছিস নাকি কোন নাগ? আবরারের প্রতি কথায় নাগর নাগর করাই আতিয়া আর সহ্য করতে পারল না। আতিয়া বহু কষ্টে মুখ দিয়ে উচ্চারণ করল, স্টপ মিস্টার আবরার ফাহাদ, স্টপ। এইবার আপনার ওই মুখে আমার নামে এত খারাপ অপবাদ দেওয়া বন্ধ করুন। আবরার আবারও আতিয়ার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি খারাপ অপবাদ দিচ্ছি নাকি তোর খারাপ কাজগুলো আমি বাইরে প্রকাশ করছি? লজ্জা করে না? আমার বাসায় থেকে আবার আমার বাসায় তোর নাগর নিয়ে আসিস? আবরারের এমন কথা শুনে আতিয়া অবাক হয়ে গেল। সে অবাক চোখে আবরারের দিকে তাকাল। যা দেখে আবরার বলল, চোখ নামা,
তোর ওই নষ্ট চোখ দিয়ে আমার দিকে একদম তাকাবি না, নয়তো চোখ উপড়ে ফেলব। তখন নাগরদেরও দেখতে পারবি না। আতিয়া আবরারের হাত নিজের গাল থেকে সরাতে সরাতে বলল, আমি জানি না আপনি কোন নাগরের কথা বলছেন, কিন্তু বিশ্বাস করুন, আমার কোন নাগর নেই যে তাকেই আমি আপনার বাসায় আনব। আতিয়ার এই কথা শোনামাত্রই আবরারের আরও রাগ হল। রাগে মাথা দাবানলের আগুনের মতো দাউদাউ করতে লাগল। ও বিকেলে দেখেছে একটা ছেলে আতিয়ার রুমে গিয়েছিল, কিন্তু কি করেছে সেটা দেখেনি। তবুও আবরার জানে, একটা ছেলে আর একটা মেয়ে এক রুমে কি করতে পারে। আর আবরার আতিয়ার ডিটেলস সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছে আতিয়ার কোন দূর সম্পর্কেরও কাজিন ভাই নেই। তাহলে আতিয়া এখন যা বলছে, সেটা আবরারের কাছে মিথ্যা মনে হল। যার দরুন আবরারের রাগ আকাশ ছুঁই ছুঁই। আবরার এইবার আতিয়াকে ছেড়ে দিয়ে বেড থেকে ধাক্কা মেরে ফেলে দিল। এত তাড়াতাড়ি করল যে আতিয়া কোন কিছু ধরে নিজের ব্যালেন্স রাখতে পারল না, বেড থেকে নিচে পড়ে গেল। বেডের পাশে একটি টি টেবিল ছিল। আবরার ধাক্কা মারতেই আতিয়া সেই টি টেবিলের কাছে গিয়ে পড়ল, যার দরুন টি টেবিলটা ভেঙে গেল আর তার কাছ আতিয়ার শরীরে বিঁধে গেল। আতিয়া এইবার জোরে চিৎকার দিল, তারপর সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইল। একে তো শরীর দুর্বল, তার মধ্যে শরীরে কাচ বিঁধে রক্ত বেরোচ্ছে আর ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। এইদিকে আতিয়ার চিৎকার শুনে মিসেস মোহনা আর মিস্টার নাফিস সহ বাড়ির সার্ভেন্টরা দৌড়ে আতিয়ার রুমে এলো। দেখল আতিয়া মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার পাশে আবরার চুপচাপ দাঁড়িয়ে আছে। আতিয়ার এমন অবস্থা দেখে মিসেস মোহনা আতিয়াকে চিৎকার দিয়ে ডাকতে ডাকতে তার পাশে বসল, তাকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দিল। এইদিকে আবরার একইভাবে দাঁড়িয়ে আছে। মিস্টার নাফিস সেলিম এবার আবরারের কাছে এসে থমথমে গলায় বলল, এইসব কি করে হল আবরার? আবরার ভাবলেশহীনভাবে উত্তর দিল, আমি করেছি এইসব। আবরারের এমন কথা শুনে সবাই তার দিকে তাকাল। যা দেখে আবরার বিরক্ত কণ্ঠে বলল, এইভাবে আমার দিকে তাকানোর কি আছে? আমি কি অন্য জগৎ থেকে উঠে আসছি? আর হ্যাঁ, এইসব নাটক বন্ধ করলে খুশি হব। ওই মেয়ের তেমন কিছুই হয়নি, জাস্ট সেন্সলেস হয়ে গেছে। পানি দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর আমার একটা কথা, আমি এই বিয়েতে আর থাকতে পারব না। বিশেষ করে এই নোংরা মহিলার সাথে আমি জীবনেও সংসার করব না। আবরারের প্রথম কথা শুনে সবাই রাগ হলেও শেষ কথায় সবাই অবাক হয়ে তাকাল। মিসেস মোহনা কাপা গলায় বলল, তা মানে তুই এখন ডি? মিসেস মোহনার কথা শেষ করতে না দিয়ে আবরার বলল, দাদি, আই ওয়ান্ট ডিভোর্স। আমার ডিভোর্স চাই। বেশি কিছু করা লাগবে না, জাস্ট একটা সই দিতে হবে এই মেয়ের। আমি কাগজ রেডি করে দিচ্ছি। আর আমার গুরুত্বপূর্ণ কাজ পড়ায় আমি কানাডা যাচ্ছি। কালকে রাতে আমার ফ্লাইট, এর মধ্যে ডিভোর্সের সব কাজ আমি কমপ্লিট করে নিব। এই কথা বলে আবরার কারোর কোন কথা না শুনেই রুম থেকে বেরিয়ে গেল। সেই দিনের পরে কেটে গেল 1 মাস। এই 1 মাসের মধ্যে আতিয়া অনেকটা সুস্থ হয়ে গেছে। মিসেস মোহনা আর মিস্টার নাফিস সবসময় আতিয়াকে নিজের কাছে রেখেছে, কখনো চোখের আড়াল করেনি। এই 1 মাস আবরার বাসায় নেই। সে পরের দিনই কানাডা চলে গেছে। আজ 1 মাস হল এখনও দেশে ফেরেনি। এমনকি একটা কলও করেনি। আবরার যখন দেশ ছেড়ে যাচ্ছিল, তখন একটা পেপার নিয়ে আতিয়ার রুমে আসে। এসে দেখে আতিয়া ঘুমিয়ে আছে, আর মিসেস মোহনা আতিয়ার পাশে বসে আছে। আবরারকে রুমে ঢুকতে দেখে মিসেস মোহনা নিজের শাড়ির আঁচল দিয়ে আতিয়ার মুখ ঢেকে ফেলল, যাতে করে আবরার তার মুখ দেখতে না পারে। আবরার এইসব কিছু দেখল, তবুও কিছু বলল না। শুধু পেপারটা মিসেস মোহনার হাতে দিয়ে বলল, ও তো দেখছি এখন ঘুমিয়ে আছে। ও যখন উঠবে তখন সাইন করে নিতে বলবে। আর কিছু করা লাগবে না, শুধু সাইন করলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর আমি এখন চলে যাচ্ছি। ভালো থেকো দাদি, দাদার খেয়াল রেখো, নিজেও যত্ন নিও। এ কথা বলে মিসেস মোহনার কাছ থেকে কোন উত্তর আশা না করেই রুম থেকে বেরিয়ে গেল। আবরার রুম থেকে বেরিয়ে যেতেই মিসেস মোহনা হাতে থাকা পেপারটা ছিঁড়ে 2 টুকরো করে ফেলল। তারপর বিড়বিড় করে বলল, আমি বেঁচে থাকতে কখনোই এই বিয়ে ভাঙতে দিব না। আবরার, তুই একদিন ঠিক বুঝবি আর আমার দাদুমনিকে খুঁজবি। কিন্তু ডিভোর্স হলে তো তুই আর আমার দাদুমনিকে পাবি না। তাই আমি চাই না আমার দাদুমনি আমার থেকে দূরে থাকুক, আর না তোর থেকে। এ কথা বলে মিসেস মোহনা নিচে কিচেনের দিকে চলে গেল। মিসেস মোহনা চলে যেতেই আতিয়া উঠে পড়ল। ও এতক্ষণ ঘুমের অভিনয় করছিল, আসলে সবই শুনেছে। আবরার ওকে ডিভোর্স দিতে চায়,
সংসার করতে চায় না এই সব শোনার সময় আতিয়ার খুব কান্না পেতে লাগছিল। তবুও বহু কষ্টে কান্না আটকিয়ে রাখছিল। এখন একা পেয়ে আতিয়া বেড থেকে উঠে পেপার টুকরো হাতে নিল। টেবিলে থাকা কলম হাতে নিয়েই হু হু করে কান্না করে দিল। ও নিজেও বুঝতে পারছে না কেন কাঁদছে। সে তো ওই নির্জীব মানুষটাকে ভালোবাসে না, তাহলে কেন কষ্ট হচ্ছে? আর সেই মানুষ তো ওর সাথে থাকতে চায় না, ডিভোর্স দিচ্ছে, তাহলে তার কেন মনে হচ্ছে কেউ যেন তার বুকের ভেতর থেকে প্রাণটা ছিঁড়ে নিচ্ছে? সব কিছুকে উপেক্ষা করে আতিয়া কাপা হাতে পেপারে সাইন করে দিল। তারপর আস্তে আস্তে বেড থেকে নেমে দাঁড়াতেই মাথা চক্কর দিয়ে উঠল। আতিয়া মাথায় হাত দিয়ে ধীরে ধীরে হেঁটে ওয়ার্ডরোবের কাছে গিয়ে তা খুলল, জামার ভাঁজে 2 টুকরো করা ডিভোর্স পেপারটা সযত্নে রেখে দিল। তারপর বিড়বিড় করে বলল, আমিও একদিন চলে যাব আপনাকে ছেড়ে, নির্জীব মানুষ। তখন আপনি আমাকে খুঁজে বেড়াবেন পাগলের মতো, কিন্তু আমি ধরা দিব না। আমার এই ছোট্ট মনে অনেক অভিযোগ জমে গেছে, নির্জীব মানুষ, অনেক অভিমান জমেছে। এ কথা বলে আতিয়া আবার কান্নায় ভেঙে পড়ল। আজকের দিন, দাদু ভাই, তুই ঠিক আছিস? এত দিন পরে আমাদের কথা মনে পড়ল তোর। মিসেস মোহনা আজ আবরার কল দিয়েছে, ভিডিও কল। মিসেস মোহনা কলটা রিসিভ করে চোখের পানি ফেলতে ফেলতে এই প্রশ্ন করল। তার পাশে আতিয়া বসে আছে এক ধ্যানে মোবাইলের স্ক্রিনে থাকা আবরারের দিকে তাকিয়ে। আবরার মিসেস মোহনার কান্না ভেজা কণ্ঠ শুনে বলল, উফ দাদি, কান্না করছো কেন? দেখো আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। আর এত দিন ব্যস্ত ছিলাম, তাই কল দিতে পারিনি। চুপ করো এইবার, মিসেস মোহনা চোখ মুছে বলল। এত ব্যস্ত যে একটু কল করারও সময় নেই? আবরার, হুম দাদি, অনেক ব্যস্ত। তুমি আর দাদা কেমন আছো? মিসেস মোহনা আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কিছু খেয়েছিস দাদুভাই? আবরার, হুম। তুমি? মিসেস মোহনা, হুম। আবরার, দাদা কোথায়? মিসেস মোহনা, অফিসে গেছে। আবরার, ওহ। মিসেস মোহনা এবার ফোনের ক্যামেরা ঘুরিয়ে আতিয়ার দিকে দিতেই আবরার বলল, দাদি, ভালো থেকো, আমার জরুরি মিটিং ডাক পড়েছে, আল্লাহ হাফেজ। এ বলেই আবরার কল কেটে দিল। আতিয়া অপমানে মাথা নিচু করে রাখল। মনে মনে বলল, এর থেকে বড় বেডা নির্জীব মানুষ। তোকে কি আমি বলেছি আমার সাথে কথা বল? তুই এইভাবে অপমান করবি আমাকে, তাই বলে দিলে তো হয় আমার সাথে কথা বলবি না, আর তা না করে আমার মুখের উপরেই কল কেটে দেওয়া। আস্ত একটা হনুমান, নির্জীব মানুষ। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? মিসেস আয়েশা। মিসেস মোহনা, এই তো মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই আর সাদমান কেমন আছিস? মিসেস আয়েশা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, আমরা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। তোমাদের জামাই সুস্থ হয়ে গেছে। আমরা দেশে ফিরব নেক্সট উইকে। মিসেস আয়েশারা দেশে ফিরবে এটা শোনা মাত্র আতিয়া ফোনের উপর হামলে পড়ে বলল, আম্মু, তোমরা দেশে আসছ? মেয়ের এমন উত্তেজিত ভাব দেখে মিসেস আয়েশা মুচকি হেসে বলল, হুম মা, আমরা সামনের সপ্তাহে বাংলাদেশে আসব। আতিয়া উৎফুল্ল কণ্ঠে বলল, ইয়ে, কত মজা। আম্মু, আব্বুর কাছে একটু দাও, আমি কথা বলবো। মেয়ের আনন্দ মাখা মুখ দেখে ফোনের ওপাশে থাকা মিসেস আয়েশা আর মিস্টার সাদমান সাদিফের মনে প্রশান্তির শীতল বায়ু বয়ে গেল। আতিয়া এবার ফোনে তার আব্বুর সাথে কথা বলতে লাগল। আর মাত্র কয়েকটা দিন, তারপর আপনার বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাব। আর আসব না ফিরে, আপনার কাছে নির্জীব মানুষ, আর আসব না ফিরে। কথাগুলো আতিয়া তার রুমের বেডে বসে আবরারের একটা ছবি হাতে নিয়ে তাতে হাত বুলাতে বুলাতে বলল। এইটুকু বলেই আতিয়া নিজের চোখের কোণে এসে জমে থাকা পানি মুছে ফেলল। তারপর আবারও বলল, মিস্টার নির্জীব মানুষ, আমি না কিছুতেই বুঝতে পারছি না যে আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই আমার এত কষ্ট হয় কেন আমার প্রতিটা রাতে আপনার ভাবনা ছাড়া কাটাতে পারি না। আতিয়া আরও কিছু বলবে, এর মধ্যে মিসেস মোহনা আতিয়াকে ডাকতে ডাকতে আতিয়ার রুমের দিকে আসছে। যেটা দেখে আতিয়া তাড়াতাড়ি আবরারের ছবিটা লুকিয়ে রাখল। তারপর চোখের পানি সুন্দর করে মুছে নিল, যাতে মিসেস মোহনা কিছু বুঝতে না পারে। মিসেস মোহনা, কি করছিস দাদুমনি? আতিয়া মুচকি হেসে মিসেস মোহনার কাছে যেতে যেতে বলল, একটু বই পড়ছিলাম দাদিজান। আসো, এসে বসো বেডে। আতিয়া মোহনার হাত ধরে টেনে এনে বেডে বসাল।
মিসেস মোহনা, তোর আম্মু বাংলাদেশে ফিরলে তো দেখা করতে যাবি, দাদুম্নি? আতিয়া, হুম, দাদিজান। মিসেস মোহনা, যাবি ভালো কথা, কিন্তু 2 দিনের বেশি আমি থাকতে দিব না, বলে দিলাম। মিসেস মোহনার কথা শুনে আতিয়া মনে মনে বলল, দাদিজান, তোমাকে হয়তো এখন আমার মিথ্যে কথা বলতে হবে যে আমি মাত্র 2 দিনের জন্য যাব। কিন্তু দাদিজান, আমি 2 দিনের জন্য তোমাদের ছেড়ে যাচ্ছি না, আমি চিরজীবনের জন্য তোমাদের ছেড়ে চলে যাব। এই কথা বলার মতো সাহস আমার নেই। তারপর মিসেস মোহনার সামনে মুখে একটা মিথ্যে হাসি ঝুলিয়ে মিসেস মোহনাকে জড়িয়ে ধরে বলল, উহুম, 2 দিনের বেশি তোমাদের ছাড়া থাকবই না আমি। 2 দিন হলেই চলে আসব। মিসেস মোহনা আতিয়ার মাথায় হাত বুলিয়ে হালকা হেসে বলল, পাগল মেয়ে একটা। আতিয়া, হু। মিসেস মোহনা, তোর এক্সাম কবে, দাদুম্নি? আতিয়া, এখনও 1 মাস বাকি। মিসেস মোহনা, ভালো করে পড়, দাদুম্নি। সামনে এসএসসি এক্সাম, ভালো রেজাল্ট করতে হবে। আতিয়া, ইনশাআল্লাহ, শুধু দোয়া করো আমার জন্য। মিসেস মোহনা, পাগল মেয়ে, আমার 5 ওয়াক্ত নামাজের মুনাজাতে তোর জন্য দোয়া সব সময় থাকে। আতিয়া, আমার বেস্ট দাদিজান। এইভাবে আরও কিছু সময় আতিয়া ও মিসেস মোহনা গল্প করল। তারপর মিসেস মোহনা চলে গেলে আতিয়া বই বের করে পড়তে লাগল। ড্যাশ ড্যাশ ড্যাশ। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। আজকে মিসেস আয়শা আর তার স্বামী সাদমান সাদিফ বাংলাদেশে ফিরে আসবে। এখন বাজে দুপুর রাত 3:35 এমন সময় আতিয়া, মিসেস মোহনা আর মিস্টার নাফিস এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে। মিসেস আয়শা আর মিস্টার সাদমান সাদিফ আর একটু পরেই বিডিতে ল্যান্ড করবে। এইভাবে প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর মিসেস আয়শা আর মিস্টার সাদমান সাদিফ এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসল। ড্যাশ ড্যাশ ড্যাশ। তাদের দেখে আতিয়া দৌড়ে গিয়ে মিসেস আয়শা আর মিস্টার সাদমান সাদিফকে জড়িয়ে ধরল। তারাও মেয়েকে এতদিন পরে কাছে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আতিয়া কান্না করে দিল। আতিয়াকে কাঁদতে দেখে মিস্টার সাদমান সাদিফ মেয়েকে নিজের সামনে এনে মুখে হাত দিয়ে বলল, কি হয়েছে আম্মু, তুমি কান্না করছো কেন? এই দেখো, আমি একদম সুস্থ হয়ে ফিরে এসেছি। আতিয়া মিস্টার সাদমানকে একপাশ থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আব্বু, তুমি সুস্থ হয়ে গেছ, এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুকরিয়া। আব্বু, তুমি আমাকে অন্যদের আব্বুর মতো আদর করতে পারবে, তাই তো? মিস্টার সাদমান সাদিফ মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, হুম আম্মু, আমি তোমাকে আদর করতে পারব, তোমার সাথে আগের মতো খেলা করতে পারব। এ কথা বলে মিস্টার সাদমান সাদিফ আতিয়াকে তুলে নিয়ে গেল যেখানে মিসেস আয়শা দাঁড়িয়ে কথা বলছে। মিসেস আয়শা মিসেস মোহনার কাছ থেকে পারমিশন চেয়ে নিল যে আতিয়াকে এখন তারা নিয়ে যাবে। মিসেস মোহনা পারমিশন দিল। আতিয়া এবার মিসেস মোহনা আর মিস্টার নাফিসকে হালকা জড়িয়ে ধরল একপাশ দিয়ে। আতিয়া এখনও কাঁদছে, কিন্তু এই কান্না ভিন্ন। এটা আপন মানুষদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাওয়ার কান্না। আতিয়া মিসেস মোহনা আর মিস্টার নাফিসকে বিদায় জানিয়ে মিসেস আয়শাদের সাথে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হল। আতিয়া গাড়িতে বসে শুধু কেঁদে গেল, এমনকি বাসায় এসে পৌঁছেও কান্না করছে। মিসেস আয়শা ভাবছে, হয়তো এতদিন পরে নিজের আব্বুকে সুস্থ দেখে আবেগে চোখ ভিজে যাচ্ছে। কিন্তু আতিয়ার কান্নার কারণ তো অন্য। তার কান্নার কারণ, চিরজীবনের জন্য আবরারকে মুক্তি দিয়ে এসেছে। তার ভালোবাসার 2টি প্রাণ, দাদাজান আর দাদিজানকে রেখে চলে এসেছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। বস। বডিগার্ড। কি হয়েছে? বস। বডিগার্ড, বস। আজকে মিসেস আয়শা আর মিস্টার সাদমান সাদিফ বিডিতে ব্যাক করেছে। বডিগার্ডের কথা শুনে বস লোকটি বাঁকা হেসে বলল, আজ থেকে নিউ মিশন শুরু। বডিগার্ড, জি, বস লোকটি এবার বলল, আগেরবার তোকে মেরেছিলাম ঠিকই, কিন্তু তুই বেঁচে গিয়েছিলিস। এইবার তুই কিভাবে বাঁচবি? তোর জম তো চলে আসছে একেবারে রেডি হয়ে, শুধু তোর সামনে যাওয়া বাকি। বাট বেশি দেরি করতে হবে না তোকে, আমি তোর সামনে খুব তাড়াতাড়ি আসব তোকে। এইটুকু বলেই বস নামের লোকটি বিচ্ছিরিভাবে খ্যাক খ্যাক করে হেসে উঠল। ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন বাজে রাত 10টা। এমন সময় মিসেস আয়শা, মিস্টার সাদমান সাদিফ আর আতিয়া চুপচাপ সোফায় বসে আছে, কোন কথা ছাড়া। কিন্তু আতিয়া চুপ নেই, থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। নীরবতা ভেঙে মিসেস আয়শা বলল, তাহলে ডিভোর্স হয়ে গেছে? আতিয়া মাথা উপর নিচ করে সম্মতি জানিয়ে বলল, হু।
ম হুম ড্যাশ ড্যাশ ড্যাশ। আসলে আতিয়া তার মায়ের থেকে কোন কথা লুকিয়ে রাখে না। তাই সে বাসায় আসার কিছুক্ষণ পরে তার মাকে সব বলে দিল যে আবরার তাকে সহ্য করতে পারে না, তাই ডিভোর্স দিয়েছে। কিন্তু তার ক্যারেক্টার নিয়ে আবরার যে কথা বলেছিল সেগুলো আতিয়া গোপন রাখল, কিছু বলল না ওই বিষয়ে। এমনকি আবরার যখন আতিয়াকে মেরেছে সেই কথাও বলেনি। আতিয়ার এইটুকু কথা শুনেই মিসেস আয়শা আর মিস্টার সাদমান হতবিহ্বল হয়ে গেল। মিসেস আয়শা তো মাথায় হাত দিয়ে বসে পড়ল যে সে নিজ হাতে তার মেয়ের সুন্দর জীবনটা ধ্বংস করে দিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। মিসেস আয়শা এবার উঠে আতিয়ার পাশে বসল। বসে আতিয়ার ঘাড়ে হাত রাখতেই আতিয়া তার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কান্না করে দিল আবারও। মিসেস আয়শা আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না মা, আর কাঁদিস না। আমাকে মাফ করে দে, তোর সুন্দর গোছানো জীবনটা আমি নিজ হাতে নষ্ট করেছি। কিন্তু চিন্তা করিস না আম্মু, আমি এর শেষ দেখে ছাড়ব। তুই রুমে যা, গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। এইভাবে আরও কথা বলে আতিয়াকে মিসেস আয়শা সান্ত্বনা দিল। আতিয়া তার মা আর বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে গেল। তারপর বেডে গা এলিয়ে দিল। বেডে শুতেই সঙ্গে সঙ্গে আতিয়ার চোখের পাতায় ঘুম ভারী হয়ে এলো। আর আতিয়া ঘুমের রাজ্যে হারিয়ে গেল।